এদিকে স্থগিত হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়, উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। দুই দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান। ভারত যুক্তরাষ্ট্রের মাস্টার প্ল্যান সফল। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। দিল্লিতে শেখ হাসিনার সরাসরি লাইভ সংবাদ সম্মেলন, ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঝটিকা সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে? ওয়াশিংটন দিল্লির গোপন রূপরেখায় শেখ হাসিনার দণ্ড স্থগিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নজিরবিহীন ও অকল্পনীয় কূটনৈতিক খেলা শুরু হতে যাচ্ছে? শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সাজা স্থগিতের যৌথ এক কূটনীতিক চাল দিয়েছে ওয়াশিংটন এবং দিল্লি, যা এই সিদ্ধান্তের কারণে ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশের বাঙ্গু এবং রাজাকার প্রতিনিধিদের এবং সরকারের। শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে, মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন যে এই অ্যাবসলিউটলি আই ওয়ন্ট বি সারপ্রাইজড যে এগুলো স্থগিত হতে পারে। শেখ হাসিনার নিরাপদ যাতায়াত ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত একমত হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে যেমন শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত হতে চলেছে, অপরদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাও উঠে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেছেন এটা একটা গুঞ্জন, কিন্তু দর্শক, বাংলাদেশে যে কোনো বিষয়ই প্রথমে গুঞ্জন থাকে, তারপরে কিন্তু সেটাই সত্যি হয়। এটাই আমরা এতদিন যাবৎ দেখে আসছি। তবে কি এবার এই গুঞ্জনগুলোও সত্যি হতে চলেছে কিনা, তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। দর্শক, এছাড়াও আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ডিসেম্বরের আগেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমস্ত মামলায় অব্যাহতি দেওয়া বা তার রায় স্থগিত করা হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিও শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ওয়াশিংটন দিল্লির গোপন রূপরেখায় শেখ হাসিনার দণ্ড স্থগিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নজিরবিহীন ও অকল্পনীয় কূটনৈতিক খেলা শুরু হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং ভারতের নিজস্ব জাতীয় নিরাপত্তার হিসেব নিকেশ, এই দুইয়ের মেলবন্ধনে কি বদলে যেতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র? উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন কিছু বিস্ফোরক দাবি উঠে এসেছে যা ঢাকা থেকে দিল্লি, ওয়াশিংটন থেকে বেইজিং সর্বত্র তৈরি করেছে তোলপাড়। দাবি করা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদা দিয়ে দেশে ফিরে আনার জন্য যুক্তরাষ্ট্র ও ভারত একটি সমঝোতায় পৌঁছেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড ও অন্যান্য দণ্ড অন্তত 1 বছরের জন্য স্থগিত রেখে রাজনৈতিক পুনর্বাসনের একটি প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল এই ঘটনার উপর ভিত্তি করে উত্তর পূর্ব ভারতের প্রকাশিত এই রিপোর্টের প্রতিটি খণ্ডচিত্র, গোপন গোয়েন্দা সফর, আন্তর্জাতিক চুক্তির সমীকরণ এবং ভূ রাজনৈতিক অক্ষের বিস্তারিত ব্যবচ্ছেদ করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই একটি খবরের ভেতরে লুকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ। এনায়েত কবিরের করা নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে মার্কিন ও ভারতীয় শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ে, এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও এই সংক্রান্ত প্রস্তাব পৌঁছে দিয়েছেন। তারা ঢাকার কাছে এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা চেয়েছেন। এই কূটনৈতিক তৎপরতার মূল ভিত্তি তৈরি হয়েছে গত 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের মধ্যস্থতায় অনুষ্ঠিত কয়েকটি বৈঠক থেকে। এই বৈঠকে একটি নির্দিষ্ট ফর্মুলা নিয়ে আলোচনা হয়। সেই ফর্মুলা অনুযায়ী শেখ হাসিনার ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে তার বাংলাদেশে ফেরার পথ সুগম করা হবে। শর্ত হিসেবে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড সহ অন্যান্য সব সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই আলোচনায় একটি বড় অমীমাংসিত অধ্যায় রয়ে গেছে, তা হলো আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে আন্তর্জাতিক এই মধ্যস্থতা ক্ষমতাসীন বিএনপি এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি অঘোষিত রাজনৈতিক পুনঃ সমঝোতা বা প্রসেস অফ রিকনসিলিয়েশনের দিকে চালিত করছে। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ করে ওয়াশিংটন কেন দক্ষিণ এশিয়া ইস্যুতে আবার দিল্লির চোখ দিয়ে বিশ্ব রাজনীতিকে দেখতে শুরু করলো? কেনই বা আমেরিকা ও ভারত একসাথে এই পদক্ষেপে নামলো?
প্রতিবেদনে এর পেছনের কারণ হিসেবে একটি অত্যন্ত সংবেদনশীল ভূ রাজনৈতিক অক্ষের কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই মনে করছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শাসন বহির্ভূত বা অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে তা তাদের সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আর এই আশঙ্কার মূল অনুঘটক হিসেবে কাজ করেছে সম্প্রতি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত একটি সামরিক সমঝোতা, যাকে প্রতিবেদনে মক্কা চুক্তি বলে অভিহিত করা হয়েছে। বলা হচ্ছে এই মক্কা চুক্তি মূলত ন্যাটোর আদলে গঠিত একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে নীতি নির্ধারণ করা হয়েছে 3টি দেশের যে কোনো একটির উপর হামলা চালানো হলে তা 3 দেশের ওপরই হামলা হিসেবে গণ্য হবে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই মক্কা চুক্তিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। আর এই চরম প্রেক্ষাপটেই অজিত দোভাল ও সার্জিও গোরের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনা ত্বরান্বিত হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র চেয়েছে আঞ্চলিক ভারসাম্য যেন হাতছাড়া না হয়ে যায়। এই প্রেক্ষাপট তৈরির ঠিক পরপরই ঢাকায় ঘটে যায় এক চরম নাটকীয় ঘটনা। গত 9 এবং 10 অগস্ট ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন একটি 4 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আকস্মিক ও গোপন সফরে ঢাকায় আসেন। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয়। পরাগ জৈনের সাথে থাকা প্রতিনিধি দলে ছিলেন অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তাগণ। এক অশ্বিন মুকুন্দ কোটনিস, তিনি ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস এর একজন অভিজ্ঞ কর্মকর্তা, যার বাবা এমভি কোটনিস পূর্ব ভারতের গোয়েন্দা সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। 2 রাহুল নেগি, 3 শৈবাল রায় চৌধুরী। ঢাকায় নেমে এই ভারতীয় গোয়েন্দা প্রতিনিধি দল বেশ কয়েকটি হাই প্রোফাইল বৈঠক করেন। তারা পৃথকভাবে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে। এমনকি প্রতিনিধি দলের সদস্য শৈবাল রায় চৌধুরী স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেন। এই সফরের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হলো ঢাকায় আসার ঠিক আগেই প্রধান পরাগ জৈন চীন সফর করেছিলেন। বেইজিং সফর শেষ করেই সরাসরি ঢাকায় আগমন এবং এর পরের গোপন বৈঠকগুলো নির্দেশ করে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন ইস্যুতে এক বিশাল আন্তর্জাতিক ছক কষা হচ্ছে। ভারত শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়টিকে সম্পূর্ণভাবে নিজেদের জাতীয় নিরাপত্তা স্বার্থের সাথে যুক্ত বলে মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে এই ইস্যুতে ভারতের সাউথ ব্লক কেবল ওয়াশিংটনের সাথেই নয়, বরং রাশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তি রাষ্ট্রের সাথেও সার্বক্ষণিক নিবিড় কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এমনকি ভারতীয় এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে একটি বিস্ফোরক দাবি করা হয়েছে, চীন নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়ে ভারতের এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে। যদিও চীন বা ভারতের পক্ষ থেকে এই সমর্থনের গভীরতা ও রূপরেখা নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে এটি স্পষ্ট যে শেখ হাসিনাকে ঘিরে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে একটি প্রচ্ছন্ন ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে। এদিকে গত 5 অগস্ট নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য রাখেন এবং স্পষ্ট জানান তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করছেন। তার এই প্রকাশ্য বার্তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে হওয়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক জোরালো হয়। উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন যদি সত্যি হয়, তবে এটি ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটন এই 3 দেশের জন্যই এক অভূতপূর্ব কূটনৈতিক পরীক্ষার সূচনা করেছে। দিল্লির জন্য কি চ্যালেঞ্জ হতে পারে? ভারতকে একদিকে বাংলাদেশে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হচ্ছে, অন্যদিকে নিজেদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা এবং সীমানা কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বা কেমন? যুক্তরাষ্ট্রের কাছে মুখ্য বিষয় হলো ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ এশিয়ার স্থিরতা। ওয়াশিংটন পুরো বিষয়টিকেই ভারতের নিরাপত্তা বলয়ের চশমা দিয়ে পর্যবেক্ষণ করছে। ঢাকার জন্য কি সমীকরণ অপেক্ষা করছে? তবে সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে ঢাকা। শেখ হাসিনার সাজা স্থগিত করা কিংবা তাকে নিরাপদে দেশে ফিরতে দেওয়া ঢাকার বর্তমান সরকারের জন্য এক চরম বিচারিক ও রাজনৈতিক পরীক্ষার বিষয়। কারণ এর সাথে জড়িয়ে আছে আদালতের রায় বাস্তবায়ন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং গণ দাবির মুখ রক্ষা করার বিশাল দায়বদ্ধতা। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের অবশ্যই অতি জরুরি একটি বিষয় পরিষ্কার মনে রাখতে হবে। নর্থ ইস্ট নিউজের প্রকাশিত এই বিস্ফোরক তথ্যের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। কোনো পক্ষই সাজা স্থগিত বা রাজনৈতিক দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। তবে ঘটনার ক্রম অনুযায়ী সাজানো চিত্রপট, অজিত দোভাল ও মার্কিন দূতের রুদ্ধদ্বার বৈঠক, প্রধানের বেইজিং হয়ে আকস্মিক ঢাকা সফর, ডিজিএফআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক এবং আন্তর্জাতিক শক্তিবর্গের তৎপরতা প্রমাণ করে যে জল অনেক দূর গড়িয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কেবল একটি অভ্যন্তরীণ
আইনি প্রক্রিয়া নয়, বরং এটি এখন বিশ্ব ভূ রাজনীতির এক অন্যতম প্রধান কূটনৈতিক ঘটিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের এই মধ্যস্থতায় কি সত্যি সত্যি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটতে যাচ্ছে? এ অবস্থায় এখন যখন একের পর এক নানা ঘটনা ঘটে যাচ্ছে, তাতে শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরবেন বলেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলেছেন, সেটা যে অনেক হিসাব নিকাশ, অনেক রকম ভূরাজনৈতিক সমীকরণ মিলিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ঘোষণাটা দেওয়া হয়েছে, সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। দীনেশ ত্রিবেদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ নিয়ে বৈঠক করছেন, সেদিনই আবার ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে, তিনি সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। বাংলাদেশ ভারত সম্পর্কটাকে কিন্তু 2024-এর আগস্টের পর থেকে আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে না, দেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তত্ত্বাবধানে। মানে ভারত সম্পূর্ণত বাংলাদেশ ভারত সম্পর্কটাকে 24-এর আগস্টের পর থেকে নিরাপত্তার লেন্স দিয়ে দেখতে শুরু করেছে, এবং ভারত মনে করছে যেই নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছিল সম্পর্কটাকে স্বাভাবিকীকরণের জন্য, মানে শেখ হাসিনা দিল্লিতে আছেন, এই বিষয়টাকে পাশে রেখে যে সরকার একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারবে, তারেক রহমান সরকার, বিএনপি সরকার, যেই প্রতিশ্রুতির কারণে তারা তারেক রহমানের বাংলাদেশ আসবার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী সহ একমত হলো, এবং যেটাকে ভারত ভীষণভাবে সমর্থন দিল, যে কারণে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে আগে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ফেললেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যেদিন শপথ নিলেন, সেদিনই প্রধানমন্ত্রী মোদী তাকে দাওয়াতপত্র পাঠালেন স্ত্রী কন্যা নিয়ে ভারত সফর করার। সেই তারেক রহমান সরকার আসবার পরেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই করলেন না, এবং তিনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার যে প্রজ্ঞাপন ইউনূস সরকার জারি করে রেখে গিয়েছিল, সেটাকে আইনে পরিণত করলেন, এবং শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার বা তার ন্যায় বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সারা দেশ জুড়ে যে ঢালাও মামলা চলছে, সে মামলার কোনো নিরসন করলেন না, কাউকে জামিন দেওয়ার ব্যবস্থা করলেন না, মানে আদালতটাকে রাজনৈতিকভাবে পরিচালিত হতে দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলেন, শেখ হাসিনার দেশে ফেরার পথ রুদ্ধ করলেন। সেই তারেক রহমানের সঙ্গে যে আসলে ভারত সরকারের শেষ পর্যন্ত কোনো বনিবনা হবে না, অবশেষে ভারত সরকার সেটা একরকমের বুঝতে পেরেছে। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিশেষভাবে এই বিষয়ে ভীষণ একটা কঠোর অবস্থান নিয়েছেন। 2026-এ নির্বাচিত হয়ে আসার পরেই যখন তারেক রহমান সরকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার আইনটা পাশ করে ফেলল, অজিত দোভাল আগে থেকে এই ব্যাপারে খুব সাবধানী ছিলেন, কারণ ভারতের ভেতরে তারেক রহমান সরকারে আসলে জামায়াতকে পাশ কাটিয়ে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বিএনপি সরকারের সঙ্গে মোদী সরকারের, সেটা নিয়ে ভারতের ভেতরে কিন্তু একটা মহলের উচ্ছ্বাস খুবই কম ছিল। তারা বারবার এই তারেক রহমানের তত্ত্বাবধানে, দেখভালে এবং এই তারেক রহমানের মদতে যে এক রকমের বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল, সেই কথাটা বারবার মনে করাচ্ছিলেন। কিন্তু তবু প্রধানমন্ত্রী মোদীর সরকার আশা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা স্থিতিশীলতার দিকে যাবেন, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের দিকে যাবেন, এবং নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল, তার আরেকটা যে বিশেষ উদ্বেগ, যে সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভীষণ রকম তৎপরতা শুরু করেছে। 24-এর আগস্ট থেকে যে জঙ্গিরা ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ক্রমাগতভাবে সংগঠিত হচ্ছে। তারেক রহমান সরকারের প্রতি প্রত্যাশা ছিল যে সীমান্তবর্তী অঞ্চলে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে যেমন পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গি শিবিরগুলো বন্ধ করতে তারেক রহমান সরকার সক্রিয় হবেন, তেমনি সারা বাংলাদেশ জুড়েই তারা এই জঙ্গি তৎপরতায় একটা লাগাম টেনে ধরতে চাইবেন। এর কোনোটাই তারেক রহমান সরকার এখন পর্যন্ত করেন নাই। কাজেই ভারত এখন সরাসরি নিরাপত্তা উদ্বেগের অবসান চায়, এবং সেটা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট করে বলে দিয়েছে। সার্জিও গোরের সঙ্গে অজিত দোভালের যে বৈঠকটা হয়েছে দিল্লিতে, সেই বৈঠকের পর সার্জিও গোর এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে এই দিল্লিতে এই তাদের মধ্যকার এই আলাপটা খুবই ফ্রুটফুল হয়েছে, সফল হয়েছে, এবং তিনি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তারা মূলত আলাপ করেছেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সহযোগিতার বিষয়টা নিয়ে, আরো কিভাবে গভীর করা যায় এই কৌশলগত অংশীদারিত্ব, এবং
তিনি বলেছেন ওই এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের গভীর অংশীদারিত্ব, ক্লোজ পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলায়। কারণ ভারত এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো নিরাপত্তা লক্ষ্যই এক। এই যে পরিস্থিতিটাতে ভারত আর যুক্তরাষ্ট্র পৌঁছেছে, মানে যুক্তরাষ্ট্র যে ভারতের কথা শুনতে শুরু করেছে, সেক্ষেত্রে ইরান যুদ্ধ একটা বিরাট ভূমিকা রেখেছে। পুরো 2025 জুড়ে ভারত একরকমের পর্যদস্ত ছিল ট্রাম্প প্রশাসনের হঠাৎ নেওয়া নানা সিদ্ধান্তে, মানে পাল্টা শুল্ক আরোপ থেকে শুরু করে এত রকম কিছু বিধিনিষেধ ভারতের উপর আরোপ করেছেন এবং এত রকম হুমকি দেওয়ার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মোদী সরকারকে, যে মোদী সরকার একরকমের যুক্তরাষ্ট্র নিয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপর আবার যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কাজেই সেই রেজিম চেঞ্জ অপারেশনটা যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততায় হওয়ার পর বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে দলে নিয়ে আসতেও ভারতের সময় লেগে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আবার শুরু থেকেই বাংলাদেশ প্রসঙ্গটা কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে রেখেছিলেন। 2025-এর ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পরেই ওয়াশিংটনে যখন প্রধানমন্ত্রী মোদী যান, তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে রাখতে চান। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিছুতেই স্থিতিশীল হচ্ছিল না। ইরান যুদ্ধের পরিস্থিতিতে যখন ভারত রাশিয়া চীনের সঙ্গে গিয়ে আরো মৈত্রীর সম্পর্ক গড়ে তুলল এবং ভারত রাশিয়া চীন এমন একটা মার্কিন বিরোধী জোট হলো যারা ইরান থেকে তেল কেনে এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের এসব হুমকিতে একেবারেই ভয় পায় না, এবং ভারত যখন আরো বেশি মাত্রায় মার্কিন বিরোধী যে জোটগুলো, ধরুন ব্রিক্সকে শক্তিশালী করার দিকে আরো মনোযোগী হয়ে উঠলো, তখন কিন্তু আবারও যুক্তরাষ্ট্র ভীষণভাবে ভারতপন্থী হয়ে ওঠার দিকে মনোযোগ দিয়েছে। মানে মার্কো রুবিও দৌড়ে এসে হঠাৎ সফর করে গেলেন সবে, আবার বলেছেন এবছরের শেষে আসবেন, যাতে 2027-এর শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফর করে যেতে পারেন। আর সার্জিও গোর প্রায়শই প্রেসিডেন্ট ট্রাম্প আর মোদির মধ্যে ফোন লাগিয়ে দিচ্ছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে কত ভালোবাসেন সে বিষয়টা নিয়ে প্রায়শই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। কাজে এই যে সার্জিও গোর অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করে বললেন এমন একটা সময়ে যে গ্লোবাল সিকিউরিটি চ্যালেঞ্জগুলো, বিশ্বের নিরাপত্তার যে চ্যালেঞ্জগুলো ভারত বোধ করে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বোধ করে, এবং তারা দুজনে মিলে তাদের কৌশলগত সহযোগিতা আরো বৃদ্ধির মাধ্যমে সেই বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চায়, সেক্ষেত্রে ভারত খুব স্পষ্টভাবে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় যে বাংলাদেশের সঙ্গে চীনের মাখামাখির চাইতেও বাংলাদেশে ইসলামপন্থার বিকাশ, বাংলাদেশে চরমপন্থার বিকাশ, বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ এবং বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার অতি মৈত্রী নিয়ে ভারতের যে উদ্বেগ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে ফেলেছে। ভারত রাশিয়া চীন সহ বাংলাদেশে বড় বিনিয়োগকারী যে দেশগুলো আছে, জাপানের সঙ্গেও ভারতের মৈত্রী এখন একটা অন্য মাত্রায় গেছে। এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই সময়টায় ভারত রাশিয়া চীন জাপান সহ দেশগুলোকে বুঝিয়েছে যে কারো বিনিয়োগ বাংলাদেশে আর স্থিতিশীল থাকবে না, কারো বিনিয়োগ বাংলাদেশে নিরাপদ থাকবে না যদি বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা না করা যায়। যখন সার্জিও গোর অজিত দোভাল বৈঠক করছেন, তখনও কানাডা তার অধিবাসীদেরকে আরো উচ্চ সতর্কতা বাংলাদেশ ভ্রমণ সম্পর্কে জারি করে স্পষ্ট করে বলেছে যে 2024-এর আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এত অস্থিতিশীল যে কোনো ছোট ঘটনাও বড় ধরনের প্রাণঘাতী ঘটনায় পরিণত হতে পারে। বেশিরভাগ দেশেরই কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি, ভ্রমণ সতর্কতায় বাংলাদেশের সিচুয়েশনটা, বাংলাদেশের পরিস্থিতিটা এই অবস্থায় আছে। কাজেই ভারত চীন রাশিয়া জাপান যে দেশগুলো বড় ধরনের বিনিয়োগ করে বাংলাদেশে, তাদের উদ্বিগ্ন হওয়ার যে যথেষ্ট কারণ আছে, সেটাও নিরাপত্তার লেন্স দিয়ে ভারত সরাসরি বুঝিয়ে দিয়েছে ওই দেশগুলোকে। সেপ্টেম্বরে আসছে ব্রিক্স সম্মেলন, সেই সম্মেলনেও ভারত এই প্রসঙ্গটা খুবই জোরে সোরে তুলবে যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একমত হয়েছে যে তারা ওই ব্রিক্স সম্মেলনের আগেই বরং মার্কিন ভারত জোটকে আরো কার্যকরী দেখিয়ে বাংলাদেশ সরকারকে, তারেক রহমান সরকারকে এটা বুঝতে বাধ্য করবে, দর কষাকষি করবে, চাপ দেবে, যাতে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে, বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার নিরাপদ ব্যবস্থা করে, শেখ হাসিনা ফিরে আসলে তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে এবং তাকে একটা ন্যায় বিচার পাওয়ার, শুধু তিনি নন, তিনি সহ, কারণ শেখ হাসিনা তো বলেছেন তিনি একা ফিরবেন না, তিনি তার দলের অন্যান্য নির্বাসনে থাকা নেতাকর্মীদের নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন এবং বাংলাদেশেও যারা হামলা মামলায় বিপর্যস্ত হয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, তারাও এসে তার সঙ্গে আত্মসমর্পণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত একমত হয়েছে
এবং তারা একত্রে সে কাজ শুরু করেছে যে বাংলাদেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার পর তার এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করা। এখন বল সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কোর্টে। তাকে খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পরামর্শ মোতাবেক একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির পথে হাঁটবেন, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা প্রতিবেশী ভারতের সঙ্গে একটা সরাসরি সংঘাতের দিকে হাঁটবেন। তবে সে সংঘাতে তিনি সম্ভবত কাউকেই পাশে পাবেন না। মনে রাখতে হবে, শেখ হাসিনার আমলেই বাংলাদেশ চীনের বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ, ইতিহাসের সর্বোচ্চে গিয়ে ঠেকেছিল এবং শেখ হাসিনার আমলেই চীনও বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ করেছিল। চীনের মতো সকল দেশই সেই বাণিজ্য আর বিনিয়োগের নিশ্চয়তা চায়, বাংলাদেশে স্থিতিশীলতা চায়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।